আমরা দূর থেকে প্রণাম করে উঠেই যাব, হঠাৎ আমাদের অবাক করে দিয়ে উনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, জিনের ছায়া পড়েছে তোর বোনের ওপর, সহজে মুক্ত হতে পারবে না, এত সহজে ছাড়বে না তোর বোনকেও। ওই বাড়িতে জিন আছে, ওই খালি জায়গায় কবরস্থান ছিল আগে। বলছেন কি এই পীর সাহেব? আমি আর রিয়াদি তখন ভয়ে ঠান্ডা হয়ে গেছি। জিন জিন সম্পর্কে অনেক আগে গল্প শুনেছিলাম, কিন্তু তাই বলে এই যুগে এসব শোনার পর আমাদের আর চলে বাড়িতে আসবার ক্ষমতা ছিল না। নতুন একটা ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ঘটনায় যাওয়া যাক। তো আজকের ঘটনাটি একটু অন্য টাইপের হতে চলেছে। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, জিনের সঙ্গে সহবাস। এরকমই একটা ভয়ানক ঘটনা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। তো আশা করছি আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে যেমন করে লিখে পাঠানো হয়েছে ঠিক তেমন করেই বলার চেষ্টা করছি। তবে এই কথা বলে রাখা ভালো যে ঘটনাটি সত্যি নাকি মিথ্যা এটার সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে আপনাদের ওপর। এবার ঘটনার শুরুতে যেটা লেখা হয়েছে, হায় দাদা, আমার নাম পিউ বিশ্বাস, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। ঘটনাটি ঘটে যায় আমার পাশের বাড়ির রিয়া নামের এক দিদির মাসির মেয়ের সাথে। আর এই ঘটনাটিতে রিয়াদির সাথে যেই মেয়েটা সবসময় থাকবে বা রিয়াদিকে যে কোনো কাজে সাহায্য করবে সেই মেয়েটাই আমি। এটা বলার কারণ, আমি ঘটনাতে আমার নাম উল্লেখ করিনি, তবে আমার নাম পিউ। প্রয়োজনে ঘটনাতে আপনি আমার নামটি নিতে পারেন। এই বলে ঘটনাটি শুরু হয়। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে রিয়াদির ফ্ল্যাট। এখানে একটা কথা বলা ভালো, আমাদের বলতে এখানে পিউ নিজেকে বুঝিয়েছেন। এবার যেটা লেখা হয়েছে, রিয়াদি আমার দিদি, বন্ধু সব। আমরা একে অপরের কাছে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করি। সেদিন বিকেলে হঠাৎ রিয়াদির ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, এক্ষুনি তৈরি হয়ে নে, এক জায়গায় যেতে হবে। আমি এপাশ থেকে কি, কেন, কোথায় কিছু জিজ্ঞাসা করবার আগেই বলল, রাস্তায় যেতে যেতে সব ঘটনা খুলে বলবো, এখন সময় নেই হাতে। এদিকে রিয়াদির কথা শুনে আমিও তড়িঘড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। রিয়াদি রাস্তায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি সেখানে পৌঁছতেই হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। গাড়িতে বসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, ঘটনাটা একটু বলবে? কিছুই তো বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? দেখলাম মুখ চোখ থমথমে রিয়াদির। বলল, ব্যাপারটা আমিও ঠিক জানি না রে, তবে সাধারণ ব্যাপার না এটা, কিছু তো একটা অলৌকিক ক্রিয়াকলাপ আছে, আর সেই জন্যই তো তোকেও নিয়ে যাচ্ছি। তুই সঙ্গে থাকলে আমিও একটু সাহস পাই মনে। এটা শোনার পর আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ রিয়াদিকে বেশ অনেকটাই চিন্তিত দেখাচ্ছিল। এর মধ্যেই আমাদের গাড়ি এসে দাঁড়ালো শহরের কোলাহল থেকে বেশ দূরে একটা ফ্ল্যাটের সামনে। বেশ নির্জন, শান্তিপূর্ণ জায়গা ছিল। চারিদিকে বড় বড় কিছু গাছও আছে। নির্জন শান্তিপূর্ণ জায়গার প্রতি আমার শুরু থেকেই দুর্বলতা। রিয়াদিকে বললাম, এ তো আমার জন্য আদর্শ জায়গা গো, দারুণ গল্প লিখতে পারবো এরকম পরিবেশ থাকলে। রিয়াদির মুখে কোনো শব্দ নেই। অন্য সময় হলে কত কি না বলতো, শুধু বলল, ওপরে চল, তারপর বুঝবি কতটা শান্তির জায়গা, যেখানে এমনি গল্প লিখতে না পারলেও ভুতুরে গল্প নিশ্চয়ই লিখতে পারবি। রিয়াদির কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যে আমার কথা না বাড়িয়ে রিয়াদির সঙ্গে লিফটের দিকে এগিয়ে গেলাম। আর 4 তলার একটি ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই এক ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। রিয়াদিকে দেখেই বললেন, কি অবস্থা হয়েছে দেখ তোর বোনের। এভাবে আর কতদিন চলবে? এদিকে আমি এদের কথা বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। এবার রিয়াদি পরিচয় করিয়ে দিল, এই ভদ্রমহিলা আসলে রিয়াদির মাসি। এই মাস 6 হলো ওনারা এই ফ্ল্যাটটা নিয়েছেন, শহরের কোলাহল থেকে দূরে থাকতে। কিন্তু কে জানতো এই জিনিস অপেক্ষা করেছিল ওনাদের জন্য। রিয়াদির মেসমশাই খুবই নিরীহ স্বভাবের মানুষ ছিল। ভেবেছিলেন রিটায়ার লাইফে শান্ত পরিবেশে থাকবেন, কিন্তু এই শান্ত পরিবেশ যে ওনাদের জন্য এত অশান্তিকর হয়ে উঠবে
তা ওনারা বুঝতে পারেননি। এবার শুরু থেকে ঘটনাটি বলল রিয়াদির মাসি। এই ফ্ল্যাটে যখন ওনারা এসেছিলেন তখন সব কিছু খুবই স্বাভাবিক ছিল, কোনো রকম অস্বাভাবিক ব্যাপার ছিল না। যত ভিত্তিজনক ঘটনার সূত্রপাত হয়েছে ওনাদের একমাত্র মেয়ে রিমির এই ঘরে আসার পর। আসলে রিমি পড়াশোনা করে ব্যাঙ্গালোরে, ছুটিতে মা বাবার সঙ্গে সময় কাটাতে এসেছে। ছুটি শেষ হলে আবার ফিরে যাবে নিজের হোস্টেলে, সেরকমই কথা ছিল। কিন্তু এখানে আসার পর থেকে ওর সঙ্গে যা যা হয়েছে তা বিশ্বাস করতে ওরও একটু অসুবিধা হচ্ছিল। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো রিমি নাকি যতবারই ব্যাঙ্গালোরে ফিরে যাবে বলে ঠিক করেছে ততবারই কোনো না কোনোভাবে ওর যাওয়াটা বন্ধ হয়ে যায়। আমি আর রিয়াদি নিষ্পলক চোখে মাসির দিকে তাকিয়ে আছি আর শুনছি। এই ঘটনার প্রথম সূত্রপাত রিমি আসবার পরের দিন থেকেই। রাত্রিবেলা রিমি নিজের ঘরে শুয়ে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই ওর নিজের পায়ে কারোর হাতের স্পর্শ অনুভব করে। রিমি মনে করে ওর মা এসেছে হয়তো, কিন্তু ওর এই ভুল তখনই ভেঙে গেল যখন ও অনুভব করলো এই হাতের স্পর্শ ওর সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে ও চিৎকার করে ওঠে, আর ওর চিৎকারে পাশের ঘর থেকে ওর মা বাবা দৌড়ে আসে। এসে দেখে রিমি ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কোনো কথাই বলতে পারছে না। পরের দিন আবার রাত্রিতে রিমি অনুভব করে ওকে বিছানায় কেউ চেপে রেখে দিয়েছে। ও কিছুতেই কোনো নড়াচড়া করতে পারছে না। ভয়ে ওর গলা দিয়ে আওয়াজও বের হয় না, দরদর করে ঘামতে থাকে ও। এ কীরকম অদ্ভুত ঘটনা ঘটছে ওর সঙ্গে ও নিজেও বুঝতে পারছে না। এর পরের ঘটনা আরও সাংঘাতিক। ভয়ে রিমি সেদিন রাতে ওর মাকে ওর সঙ্গে নিয়ে শুয়েছিল। সব ঠিকঠাকই ছিল। রিমিও ভাবল নতুন জায়গা, ওর মনে ভুল ছিল হয়তো আগের 2 রাতের ঘটনা, তাই মাকে জড়িয়ে ও পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আগের 2 রাতে ভালো করে ঘুমাতে পারেনি ভয়েতে। কিন্তু হঠাৎই রিমি অনুভব করে কেউ ওকে খাট থেকে নিচে ফেলে জোর করে ওর পুরো শরীর স্পর্শ করছে। রিমি তাকিয়ে দেখে খাটের ওপর ওর মা শুয়ে আছে আর ও নিচে, অথচ ও তো ওর মায়ের সঙ্গে শুয়েছিল একসাথে। প্রচণ্ড ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, আর ওর মা উঠে দেখে রিমি মেঝেতে পড়ে আছে। এইভাবে রোজ চলতে থাকে রিমির ওপর প্রতি রাতেই কোনো না কোনো ঘটনা। অত সুন্দর প্রাণবন্ত একটা মেয়ে একদম চুপচাপ হয়ে গিয়েছিল, চোখের তলায় কালি নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। ওর মা বাবা ওকে সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে গিয়েছিল, কিন্তু সব মিলিয়ে কিছুই ফল হয়নি। দিনের পর দিন রিমি ক্রমশ ডিপ্রেশনে চলে যাচ্ছিল। আর মেয়ের শরীরের এই অবস্থা দেখে ওর মা বাবাও আর মেয়েকে একা ব্যাঙ্গালোরে পাঠাতে পারছিল না। অনেক ডাক্তার দেখিয়েছেন ওনারা, কিন্তু কেউ আসল ঘটনা ধরতে পারছিল না। এইভাবে প্রতিদিন নিজের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ করতে না পেরে গতকাল রিমি নাকি সুইসাইড করবার চেষ্টা করেছিল। আর সেই জন্যই ওরা রিয়াদিকে কাল ডেকে পাঠিয়েছেন। আমি আর রিয়াদি সমস্ত ঘটনা শুনে হতবাক। এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। যাই হোক, আমরা রিমির ঘরে গিয়ে দেখি খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। দেখেই মনে হচ্ছে ও প্রচণ্ড ভয় পেয়েছে। আমি আর রিয়াদি ওর কাছে যেতেই রিয়াদিকে জড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। খুব কষ্ট হচ্ছিল ওকে দেখে, খুব অসহায় মনে হচ্ছিল। কি অবস্থা হয়েছে মেয়েটার। এভাবে চলতে থাকলে তো ও শেষ হয়ে যাবে। রিয়াদি আমাকে বলল, ঘরে ফোন করে বলে দে আজ আমরা এখানেই থাকবো। মেয়েটাকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক মনে হচ্ছে না। বলে দিলাম যে যার বাড়িতে। সত্যি কথা বলতে কি, আমারও ইচ্ছা করছিল কি হয় রোজ রাতে রিমির সঙ্গে সেটা প্রত্যক্ষ করার। আমরা দুজন ওখানে থাকতে রিমি আর ওর বাবা মাও একটু সাহস পেয়েছিল। সবাই ডিনার করলাম একসাথে। রিয়াদি আর আমি বিভিন্ন রকমের কথা বলে রিমির মনটা ওই সব ঘটনা থেকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। রিমিও অনেক দিন পর হাসি খুশি লাগছিল একটু। মনে মনে আমরা দুজন নিশ্চিন্ত হচ্ছিলাম, যাক এতদিনে মেয়েটা এই ঘটনা থেকে সরে আসার চেষ্টা করেছে অন্তত। কিন্তু সত্যি কি তাই? আমাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনে বুঝতে পারলাম। সে রাতে আমি আর রিয়াদি দুজনে রিমির ঘরেই শুলাম। অনেক রাত অবধি গল্প করলাম সবাই।
তারপর শুতে গেলাম। ঠিক মাঝরাত্রিতে কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দেখি পাশে রিমি নেই। তাড়াতাড়ি উঠে রিয়াদিকে ডাকলাম, আর তারপর আমরা যা দেখলাম তা বাস্তব নাকি আমাদের চোখের ভুল কিছুই বুঝতে পারছিলাম না। দেখি রিমি দেওয়ালের সঙ্গে এমনভাবে চেপে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ ওকে চেপে রেখে দিয়েছে। এক বিন্দু নড়াচড়া করবার ক্ষমতা ওর নেই। ওর মুখটা একটু ওপরে করে ধরলে যেরকম অবস্থানে থাকে সেভাবেই আছে, আর ভীষণ ভয়ে রিমির পুরো শরীরটা কাঁপছে। ওর মুখ অস্বাভাবিক রকমের ভীতিজনক। আমি আর রিয়াদি ওর কাছে গিয়ে ওকে ওখান থেকে সরিয়ে আনতে গেলাম, কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা দুজনেই ওকে এক চুলও নড়াতে পারলাম না। ওর শরীরটা পাথরের মতো স্থির হয়ে গেছে। এদিকে আমাদের চিৎকার চেঁচামেচিতে মাসি আর মেসোমশাইও এসে গেছেন। ওরাও রিমির এই অবস্থা দেখে ভয়ে স্থির হয়ে আছে। আমি আর রিয়াদি ক্রমাগত রিমিকে সরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। ওই পরিস্থিতিতে ঠিক কী করা যে উচিত আমাদের বুঝতেই পারছিলাম না কেউই। এবার আমি অনুভব করতে পারছিলাম যে এই পরিবার গত 6 মাস ধরে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে রিমি এইভাবে ঘন্টা 2 থাকার পর অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। এরপর আমরা 4 জন রিমিকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। পরের দিন সকালে চা খেতে খেতে আমি আর রিয়াদি শুধু এটাই ভাবছিলাম কি করে রিমিকে তার এই অসহনীয় জীবন থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। মাসির বাড়ির কাজের মেয়েটি হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো, যেন ও কিছু বলতে চাইছে। রিয়াদি আর আমি দুজনেই জিজ্ঞেস করলাম, কিছু বলবে? মেয়েটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। বললাম, বলো কি বলবে? মেয়েটি বলল, এই বাড়িতে যা কিছু ঘটছে তা ও জানে। ভাবলাম জানতেই পারে, সারাদিন থাকে, এত বড় ঘটনা না জানাটাই অস্বাভাবিক। মেয়েটি বলল, দিদি তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের এক জায়গায় নিয়ে যাব। তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর সেখানে গেলে পেয়ে যাবে। আমি আর রিয়াদি একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছিলাম। তারপর দুজনেই বললাম, চলো, কোথায় নিয়ে যাবে? আমরা যেতে রাজি আছি। আসলে রিমিকে এই কষ্ট থেকে যে কোনোভাবে আমরা বের করবই। কাজের মেয়েটি আমাদের হেঁটেই যেতে বলল ওর সঙ্গে। এমনিতেই নির্জন জায়গা, কোনো কোলাহল নেই, গাড়ির আওয়াজও নেই। আমরা 3 জন হাঁটতে শুরু করলাম। মাসির ফ্ল্যাট থেকে বেশ অনেকটা দূরে জায়গাটা। দেখলাম একটা দরগার ভেতর ঢুকছে ও। আমরাও ঢুকলাম দুজনে। ভেতরে ভীষণ শান্ত পরিবেশ। এই দরগা বা মাজার সম্পর্কে শুনেছিলাম আগে, কিন্তু কখনো যাওয়া হয়নি। এই প্রথম ঢুকলাম। ভেতরে সাদা কাপড় পুরোহিত পীর সাহেব বসে আছেন। আমরা যেতেই ইশারায় বসতে বললেন। আমি আর রিয়াদি একপাশে বসলাম। জানতে চাইলেন কেন এসেছি। সবিস্তারে সমস্ত ঘটনা জানালাম। দেখলাম আমাদের সব কথা শুনে উনি রীতিমতো চিন্তিত। বললেন, যত তাড়াতাড়ি পারিস তোর বোনকে নিয়ে চলে যা ওই বাড়ি ছেড়ে, না হলে খুব বিপদে পড়বি সবাই। উনি আরও বললেন, খুব সহজে তোরা তোর বোনকে ওখান থেকে নিয়ে যেতে পারবি না, তাও চেষ্টা করে দেখ, যদি ঈশ্বর চান তাহলে পেরেও যেতে পারিস। সত্যি বলতে কি, এইসব শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। কিছু যে জিজ্ঞেস করব সেটাও পারছিলাম না ওনাকে দেখে। অস্বাভাবিক ব্যক্তিত্ব ওনার। একটা এক্সট্রা কথাও যে জিজ্ঞাসা করব তারও সাহস হচ্ছিল না আমাদের। আমরা দূর থেকে প্রণাম করে উঠেই যাব, হঠাৎ আমাদের অবাক করে দিয়ে উনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, জিনের ছায়া পড়েছে তোর বোনের ওপর, সহজে মুক্ত হতে পারবে না, এত সহজে ছাড়বে না তোর বোনকেও। ওই বাড়িতে জিন আছে, ওই খালি জায়গায় কবরস্থান ছিল আগে। বলছেন কি এই পীর সাহেব? আমি আর রিয়াদি তখন ভয়ে ঠান্ডা হয়ে গেছি। জিন জিন সম্পর্কে অনেক আগে গল্প শুনেছিলাম, কিন্তু তাই বলে এই যুগে এসব শোনার পর আমাদের আর চলে বাড়িতে আসবার ক্ষমতা ছিল না। কোনো রকমে বাড়িতে পৌঁছেই মাসিকে বললাম, আমরা দুজন এক্ষুনি চলো এখান থেকে, যেভাবে আছো সেভাবেই চলো। রিমিকে ওর ঘর থেকে এক প্রকার টানতে টানতে বের করে আনলাম। নিচে নেমে সবাই গাড়িতে বসলাম তাড়াতাড়ি। রিয়াদি গাড়িতে স্টার্ট দিতে যেন আমার ধরে প্রাণ এলো। ভাবলাম এ যাত্রায় আমরা রিমিকে বাঁচিয়ে নিলাম, কিন্তু সত্যিই কি তাই? 10 মিনিট পরই দেখি গাড়ি আর চলতে পারছে না। কি ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। আমি আর রিয়াদি সামনে বসেছিলাম। আমি নিচু স্বরে রিয়াদিকে বললাম,
মনে হচ্ছে পীর সাহেব ঠিকই বলেছিলেন, এত সহজে আমরা বেরোতে পারবো না। রিয়াদি আর আমি অন্য কিছু ভাবছিলাম তখন, দরকার হলে সারা রাতে গাড়িতেই কাটিয়ে দেব, কিন্তু ওই ভুতুরে বাড়িতে এই মেয়েটাকে নিয়ে কিছুতেই ফিরবো না আমরা। কি করব ভাবছিলাম দুজনে। হঠাৎই আমার মাথায় এলো একটা ফোন করলে কেমন হয়। ভাবা মাত্র আমি ফোন করলাম অনিরুদ্ধতাকে, মানে রিয়াদির হাজব্যান্ডকে। ফোন করে লোকেশন জানিয়ে বললাম এক্ষুনি যেন চলে আসে, আমরা গাড়িতেই আছি। 20 মিনিটের মধ্যে অনিরুদ্ধদা হাজির গাড়ি নিয়ে। কোনো কথা না বলে রিমিকে উঠিয়ে আমরাও উঠে পড়লাম তাড়াতাড়ি। রিয়াদির বাড়ির সামনে যখন গাড়ি এসে দাঁড়ালো, আমার মনে হচ্ছিল যেন আমরা এতক্ষণে অন্য কোনো জগতে ছিলাম। সবাইকে নিয়ে রিয়াদির ফ্ল্যাটে গেলাম। কিছুক্ষণ পর আমিও বাড়িতে ফিরলাম। সে রাতে কিন্তু রিমির সঙ্গে কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। পরের দিনের ভোরের আলো রিমির জীবনেও নতুন আলোর সন্ধান এনে দিয়েছিল, কারণ ওর মুখের হাসি দেখে আমাদের তাই মনে হচ্ছিল। দাদা, আশা করছি ঘটনাটি আপনার ভালো লাগবে। আর ঘটনাটি সত্যিই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার দর্শকদের শোনানোর অনুরোধ রইল। আমিও ঘটনাটি আপনার কাছ থেকে শোনার অপেক্ষায় রইলাম। এই বলে পিউ তার ঘটনাটি শেষ করে। তো পিউ, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে হয়তো তুমি বুঝে গেছো যে তোমার ঘটনাটি আমাদের দর্শকের সামনে আমরা তুলে ধরেছি। আর এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা। আপনাদের ঘটনাটি কেমন লাগলো, বা আমাদের ভিডিওতেও আমরা আর কি কি ইমপ্রুভ করতে পারি, কি কি করলে আপনাদের ভালো লাগবে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরপরে আপনারা কেমন ধরনের ঘটনা চান সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ঘটনাতে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।